বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের প্রধান উপদেষ্টা সাইডলাইন বৈঠকে বসবেন নরেন্দ্র মোদীর সাথে। বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক বসালো যুক্তরাষ্ট্র, প্রভাব পড়তে পারে রপ্তানি খাতে। মার্কিন পণ্যের শুল্ক পুনর্বিবেচনা করছে সরকার। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিবাদী মাফিয়া তন্ত্র বলছেন বিএনপি নেতারা। দলটির অপকর্মের বিচার দাবি। জনগণ নির্ধারণ করবে এবং বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে এই দেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা। যারা আওয়ামী লীগকে ব্যবহার করে সরকারে প্রতিষ্ঠিত রেখে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে তাদের ইমিডিয়েটলি বিচার হওয়া উচিত। দেশে প্রতি লাখে 106 জন মানুষ ক্যান্সার আক্রান্ত, ওষুধের বাড়তি দামে বিপাকে রোগীরা। সরকারি হাসপাতালে নেই রেডিওথেরাপি। সিরিয়াল পাওয়ার পরে দেয় এখন মেশিন নষ্ট, মেশিন ঠিক হয় না। তখন অসুস্থ বেশি হয়েছে, তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে আনছি, এখন আবার পরীক্ষা দিচ্ছে নতুন করে। ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরছেন অনেকেই। শিডিউল বিপর্যয় না থাকায় খুশি ট্রেন যাত্রীরা। বিনোদন কেন্দ্রগুলোতে এখনো পর্যটক ঢল। ঈদের আনন্দ নেই রংপুরের 7 শহীদ পরিবারে। পিতাহারা সন্তানের আর সন্তান হারানো মা বাবার চোখে মুখে হাহাকার। এবং ভূমিকম্পে মৃত্যুপুরী মিয়ানমার, মৃতের সংখ্যা ছাড়ালো 3000। খাবার ওষুধের তীব্র সংকট, যুদ্ধবিরতি ঘোষণা জান্তা সরকারের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। বিমস্টেক সম্মেলনে সামিটে যোগ দিতে থাইল্যান্ডে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কানেক্টিভিটি সহ 7টি প্রধান আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের সম্মেলনে। সাইফুল রিপনের রিপোর্ট। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল 9টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনগণের মধ্যে সংযোগ, বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন, কানেক্টিভিটি সহ 7টি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের উপর গুরুত্ব দেয়া হবে এবারের সম্মেলনে। তবে সবচেয়ে আলোচনার বিষয় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। সম্মেলনের ফাঁকে শুক্রবার দুপুরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে। দ্বিপক্ষীয় আলোচনার আগে আজ বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজেও এই দুই শীর্ষ নেতার দেখা হতে পারে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই হবে ইউনূস মোদীর প্রথম সাক্ষাৎ। 4 এপ্রিল সম্মেলনের শেষ দিন বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 এপ্রিলই দেশে ফেরার কথা রয়েছে তার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের পথে রয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল 9টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্রের সব ধরনের আমদানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যে আরোপ করা হয়েছে 37% শুল্ক। হোয়াইট হাউসে প্রকাশ্যে নতুন এই শুল্কের ঘোষণায় বাণিজ্য যুদ্ধকে আরও এক ধাপ এগিয়ে নিলেন এই কট্টর প্রেসিডেন্ট। এ ঘোষণায় নিন্দার ঝড় বইছে বিশ্বমহলে। নাসরিন আক্তারের রিপোর্ট। এবার বিশ্ব বাণিজ্য যুদ্ধের পথে আরও এক ধাপ অগ্রসর হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দেশে আমদানি বেশিরভাগ পণ্যে ন্যূনতম 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা কার্যকর হচ্ছে 5 এপ্রিল থেকে। এছাড়াও নির্দিষ্ট কিছু দেশের ওপর উচ্চ শুল্ক চাপিয়ে বিশ্বকে করে তুলেছেন অস্থির। বুধবার হোয়াইট হাউসে রোজ গার্ডেনের দিকে চোখ ছিল ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশের নেতাদের, কারণ এ দিনটিতে অতিরিক্ত শুল্ক নিয়ে বড় ঘোষণা দেবেন বলে আগে থেকে আভাস দিয়ে রেখেছিলেন এই কট্টর প্রেসিডেন্ট। নির্বাহী আদেশে স্বাক্ষর করে দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেন ট্রাম্প।
এ ধরনের ভয়ঙ্কর ভারসাম্যহীনতা আমাদের শিল্পকে দিনের পর দিন ধ্বংস করেছে, জাতীয় নিরাপত্তাকে ফেলেছে ঝুঁকিতে। এই বিপর্যয়ের জন্য আমি সেসব দেশকে দোষ দিচ্ছি না, এর জন্য সাবেক প্রেসিডেন্ট বাইডেন ও পূর্বের নেতাদের দায়ী করছি। তারা এমনভাবে তা করে দিয়েছে যা কেউই বিশ্বাস করবে না। 185 দেশের সমন্বিত ট্যারিফ চার্ট উপস্থিত জনতার উদ্দেশ্যে তুলে ধরেন ট্রাম্প। জানান, কয়েক দশক ধরে দূরের ও কাছের বন্ধু ও শত্রু নির্বিশেষে আমেরিকাকে লুট ও ধ্বংস করেছে। বাদ যাচ্ছে না বাংলাদেশের পণ্যও। এতদিন গড়ে 15% থাকলেও তা বাড়িয়ে ধার্য করা হয়েছে 37%। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় বাজার যুক্তরাষ্ট্র। নতুন এই শুল্ক আরোপে রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় বিশ্লেষকরা। এছাড়াও শুল্কের তালিকায় আছে ভিয়েতনাম, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, থাইল্যান্ড, সুইজারল্যান্ড সহ আরও কয়েকটি দেশ। ইউরোপীয় ইউনিয়নের ওপরও 20% শুল্কের ঘোষণা দেন ট্রাম্প, যা 9 এপ্রিল থেকে কার্যকর হবে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক পুনর্বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দ্রুত শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলো চিহ্নিত করছে, যা বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং বৃহত্তম রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর জন্য দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করছে। মার্কিন সরকারের সাথে চলমান কাজ শুল্ক সমস্যার সমাধানে সহায়তা করবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। রাজনীতিতে আওয়ামী লীগ আবারও পুনর্বাসিত হবে কিনা তা নির্ধারণ করবে দেশের জনগণ ও বিচারিক প্রক্রিয়া। এই অভিমত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং ফ্যাসিবাদী মাফিয়া তন্ত্রের ধারক। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু মনে করেন, আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনা বা বের করে দেওয়ার বিএনপি কেউ নয়। দলটির গণহত্যা সহ সব অন্যায় অপকর্মের বিচারের দাবিও জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জনগণকে উপেক্ষা করে পরপর 3টি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলে রাখতে দীর্ঘ 16 বছরে বিরোধী মতের হাজারো মানুষকে গুম খুনের অভিযোগ আওয়ামী লীগের পতিত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের 1 মাসেই হত্যার শিকার হয়েছে প্রায় 2000 মানুষ। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। সম্প্রতি পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠন নিয়ে আলোচনায় আবার সামনে এসেছে দলটির পুনর্বাসনের ইস্যু। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মতে, যারা সংগঠন হিসেবে আওয়ামী লীগকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে তাদের বিচার সবার আগে নিশ্চিত করা জরুরি। যারা আওয়ামী লীগকে ব্যবহার করে পদ পদে ব্যবহার করে সরকারি আওয়ামী লীগকে প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকারে প্রতিষ্ঠিত রেখে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, তাদের ইমিডিয়েটলি বিচার হওয়া উচিত। সরকারের যে হয় সদিচ্ছার অভাব, নয় এফিসিয়েন্সির অভাব আছে, ষড়যন্ত্র কিনা সেটাও আমি বলতে পারবো না। আমি এটা বলতে চাই না কোনোটাই, বাট আমি শুধু এজ নাগরিক হিসেবে বলতে পারি যে এটা তাড়াতাড়ি প্রক্রিয়াটা শুরু হওয়া উচিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, রাজনৈতিক দলের কোনো চরিত্রই আওয়ামী লীগের নেই। 4 সপ্তাহের মধ্যে 2000 মানুষকে হত্যা করেছে গণহত্যার কায়দায়। আসমান থেকে গুলি করে নিরীহ নারী শিশুদেরকে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে। সেই একটি ফ্যাসিবাদী দলকে বাংলাদেশের মানুষ কি স্বাভাবিকভাবে তাদেরকে রাজনৈতিক মাঠে স্বাগতম জানাবে, অনুমতি দিবে? আমার তো মনে হয় না। এখন গণচেতনার বাইরে গিয়ে, জনগণের অনুভূতির বাইরে গিয়ে এবং জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কি কোনো রাজনীতি চলে না। আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা তা জনগণই নির্ধারণ করবে দাবি সালাউদ্দিন আহমেদের। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনতে হবে এবং সেই জন্য সংবিধানের
আর্টিকেল 47-এর অনুসারে আইন প্রণয়ন করতে হবে অথবা আইন সংশোধন করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে, এবং সেই হিসেবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখন সেই দায়িত্ব সরকারের, আর জনগণ নির্ধারণ করবে এবং বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে এই দেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা। আওয়ামী লীগ যখনই সময় পেয়েছে এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করেছে বলেও জানান বিএনপি নেতারা। তাদের ডিএনএতে সমস্যা আছে। তারা যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিল তখনই তারা একনায়কতন্ত্রের চর্চা করেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশে প্রতি লাখে 106 জন মানুষ ক্যান্সারে আক্রান্ত। প্রথমবার মাঠ পর্যায়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে আসে এমন তথ্য, যার 7.5% আক্রান্তের পর কোনো চিকিৎসা নেন না। মাত্রাতিরিক্ত ওষুধের দাম, বিশেষজ্ঞ চিকিৎসক সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় দুর্বিষহ জীবন পার করতে হয় এসব রোগীকে। ক্যান্সার চিকিৎসায় কার্যকর রেডিওথেরাপি মেশিনের একটিও সচল নেই সরকারি পর্যায়ে। এই অবস্থায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। নরসিংদীর সকিনা বেগম 5 মাস ধরে ক্যান্সারে আক্রান্ত। 3 মাস আগে রেডিওথেরাপির পরামর্শ দেন চিকিৎসকরা। মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। এদিন কোনো চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে। সিরিয়াল পাওয়ার পরে দেয় এখন মেশিন নষ্ট, মেশিন ঠিক হয় না। তখন অসুস্থ বেশি হয়েছে, তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে আনছি, এখন আবার পরীক্ষা দিচ্ছে নতুন করে। একই অভিজ্ঞতা হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগীর। দীর্ঘ ভোগান্তি ছাড়া কোনো চিকিৎসাই মেলে না সরকারি হাসপাতালে। টঙ্গী থেকে 2 দিন আইছি, এর আগের দিন সাভার থেকে আইছি। তো আমরা অত দূর দিয়ে বারবার আইতে পারি লোকের। আমরা গরিব মানুষ, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। এটা খালি নামে সরকারি হাসপাতাল। দেশে ক্যান্সার নিয়ে মাঠ পর্যায়ে কোনো গবেষণাও নেই। তবে সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায় প্রতি লাখে 106 জন ক্যান্সারে আক্রান্ত, যার 7% বেশি কোনো চিকিৎসাই নেন না। সরকারি পর্যায়ে 20টি রেডিওথেরাপি মেশিন থাকলেও বর্তমানে তার কোনোটি সচল নয়। চিকিৎসকরা বলছেন বেশিরভাগ ক্যান্সারে সময় মতো রেডিওথেরাপি দিলেই সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। কিছু রোগ আছে শুধু রেডিওথেরাপি দিয়ে ভালো হয়ে যায়, যেমন সার্ভিক্সের ক্যান্সার, তারপরে আপনার আমাদের এই ভোকাল কর্ডের ক্যান্সার, তারপরে কিছু যেগুলো স্টেজ 1, 2 আপনার লিম্ফোমা আছে, রেডিয়েশন দিলে ভালো হয়ে যেতে পারে। অনেক রোগ আছে শুধু রেডিয়েশনই কিউর হয়ে যাবে, আর কিছু আছে কেমোথেরাপি, রেডিওথেরাপি দুইটাই লাগে। বিদেশে যেসব রোগী চিকিৎসা নিতে যায় তার অর্ধেকের বেশি ক্যান্সারে আক্রান্ত। এ অবস্থায় সরকারি সুযোগ সুবিধা বাড়ানো জরুরি বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসা হিসেবে রেডিওথেরাপি যদি মেশিনগুলো সরকারিভাবে স্থাপনা করা যায় তাহলে সেখান থেকে রোগীরা উন্নত চিকিৎসাটা পেতে পারে, এবং এটা সাশ্রয়ীও বটে। আমাদের যেগুলো যে খরচের কথা চিন্তা করি সেই তুলনায় বেশ সাশ্রয়ী। 2014 সালের পর সরকারি পর্যায়ে কোনো রেডিওথেরাপির মেশিন যুক্ত হয়নি। এখাতে সরকারি বেসরকারি পর্যায়ে বিনিয়োগ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিটা ক্যান্সার চিকিৎসায় সলিড টিউমারের 50 থেকে 70% ক্ষেত্রে রেডিয়েশন অ্যাপ্লাই করা হয় ইউরোপ এবং আমেরিকায়। মানে 100 রোগী যদি হয় সলিড ক্যান্সারের 50 থেকে 70, সেটা যদি বাংলাদেশে আসেন সর্বোচ্চ 10 থেকে 15 জন। কারণ কি? স্কারসিটি অফ মেশিনারিজ। চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমাতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইন মোস্ট অফ দ্য অকেশনস বর্তমানে যা হয় সেটা হচ্ছে পিপল মাইগ্রেট করে। মানুষ বাঁচতে চায়, গরিবও বাঁচতে চায়, বড় লোক, শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকে সে মাইগ্রেট করবে ট্রান্স বর্ডার, এবং এই টাকাটা কার যাচ্ছে? হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন ঈদের ছুটিতে যাওয়া মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশ পথ কমলাপুর রেল স্টেশন, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গাবতলী ও সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ঘুরে নগরবাসীর এই ফেরার চিত্র দেখা গেছে। তবে আজও রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেই সবচেয়ে বেশি মানুষ ট্রেনে যাত্রা করে। এ কারণে বাড়তি নজরদারি রাখা হয়েছে। ঈদ যাত্রায় প্রতিদিন 71টি ট্রেন চলাচল করছে। বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, বুধবার সকাল থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ করতে গ্রামে যাওয়া নগরবাসী।
আগামী কয়েকদিন এ ধারা অব্যাহত থাকবে। যাত্রী ফেরা শুরু হওয়ায় কোনো কোনো রুটের বাস অনেকটা খালি অবস্থায় ঢাকা ছাড়ছে বলেও এ সময় জানিয়েছেন তারা। ভোগান্তি নাই, ট্রেন সঠিক টাইম মতো যাচ্ছে। আজ এইবার ঈদে অবশ্যই কোনো ভোগান্তি নাই, ট্রেনের ভাড়া বেশি নেই, অন্যান্য তুলনায় এবছর ঠিক আছে ট্রেনের ভাড়া। এ বিষয়ে আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত হোসেন নিশাদ। কথা বলবো তার সাথে। নিশাদ, ফেরার পথে কোনো ভোগান্তি দেখছেন কিনা জানাবেন। যেমনটি বলছেন, আসলে আমরা এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি এবং সেখানের যে তথ্য যদি আমরা জানার চেষ্টা করি, আজকে কিন্তু ঈদের চতুর্থ দিন এবং চতুর্থ দিনেই সকাল থেকে রাজধানী ছাড়ছে এখনো মানুষ। এবং একই সাথে আমরা এখানকার স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন এখন পর্যন্ত 19টি ট্রেন কিন্তু ঢাকায় ফিরেছে এবং 15টি ট্রেন গিয়েছে। অর্থাৎ সে তুলনায় হিসেব করলে কিন্তু এখানের যে যাত্রা সেখানে কিন্তু ট্রেনের যে যাত্রী তারা ঢাকায় ছাড়ার তুলনায় আসার সংখ্যাই বেশি। তো এই অন্যতম একটি কারণ রয়েছে। আমরা দেখেছি, যাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, যেহেতু আগামীকালকে শুক্রবার শনিবার দুদিন ছুটি রয়েছে, তার মধ্যে যেহেতু বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অনেকের সন্তান যারা স্কুল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনারত তাদের কথাই চিন্তা করে কিন্তু অনেকে ঢাকায় ফিরছেন, যেহেতু 4 দিন আগেই তারা গিয়েছেন বাড়িতে। আবার অন্যদিকে ঢাকায়ও ছাড়ছেন অনেকেই, যারা বিশেষ করে ঢাকায় ঈদ করেছেন তারা পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য একে যেমন ঢাকা ছাড়ছেন, অন্যদিকে আমরা অনেককে পেয়েছি যারা ঘোরার জন্য কিন্তু ঢাকার বাইরে যাচ্ছেন। বিশেষ করে টানা 9 দিনের লম্বা একটি ছুটি আমরা এখানে এইবার আমরা পেয়েছি। সেই তুলনায় কিন্তু মানুষজন এই সেই ছুটিটাকে কাজে লাগাচ্ছে, অর্থাৎ ঢাকায় ঈদ করার পাশাপাশি গ্রামে যেমন ঈদ করছে সেই তুলনায় তারা ঘোরার জন্য কিন্তু একই সাথে যাচ্ছে। তো এখন পর্যন্ত কমলাপুরেও কিছু সকাল থেকে ভিড় ছিল এবং সেই ভিড় কিছুটা এখন আগের তুলনায় কমেছে এবং এখন পর্যন্ত আরো 7টি ট্রেন যাওয়ার পথে রয়েছেন। আমরা দেখছি একেবারে 2:30টা পর্যন্ত ট্রেন এখানে রয়েছেন এবং সেগুলো এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবেন এবং সেই তুলনায় মানুষ কর্মব্যস্ততায় ফিরতে কিন্তু আবারও ঢাকায় চলে আসছেন। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, ধন্যবাদ আপনাকে। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ, সে খবর জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সহকর্মী। ঈদের চতুর্থ দিনেও রাজধানীর পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। পরিবার প্রিয়জন নিয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন চিড়িয়াখানা, হাতিরঝিল, বলধা গার্ডেন সহ রাজধানীর বিভিন্ন পার্ক ও মিউজিয়ামে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় চিড়িয়াখানা, হাতিরঝিল, বলধা গার্ডেন সহ অন্যান্য পর্যটন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসছেন অনেকেই। হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে চড়ছেন কেউ কেউ। ভ্রমণ প্রেমীরা ছুটছেন এক বিনোদন কেন্দ্র থেকে অন্য বিনোদন কেন্দ্রে। এবারে এই বিষয়ে জানাতে জাতীয় চিড়িয়াখানায় রয়েছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। কথা বলবো তার সাথে। হাসান, চিড়িয়াখানায় আজ পর্যটক সমাগম কেমন দেখছেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে চিড়িয়াখানায় কিন্তু মানুষের যে সমাগম সেটাই কিন্তু কয়েক গুণ বেড়েছে। আমরা গতকালকে এবং এর আগের 2 দিন এবং একই সাথে ঈদের দিনও আমরা দেখেছি প্রচুর পরিমাণে মানুষ কিন্তু চিড়িয়াখানায় এসেছিলেন এবং আজকে সকাল 9টা থেকে যখন খুলে দেওয়া হয়েছে তখন কিন্তু আমরা দেখছি যে মানুষের যে ভিড় সেটি কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং এই দুপুরেও কিন্তু ব্যাপক মানুষ চিড়িয়াখানার ভিতরে অবস্থান করছেন এবং সময়ের সাথে সাথে সেই সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং প্রত্যেকটা প্রাণীর খাঁচায় আমরা দেখছি যে দর্শনার্থী উপচে পড়া ভিড় আমরা কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করছি এখানে। তবে চিড়িয়াখানার পক্ষ থেকে যেটি বারবার নির্দেশনা দেওয়া হচ্ছিল যে কোনোভাবে যেন চিড়িয়াখানার পশু পাখিদেরকে বিরক্ত না করা হয়, সে ব্যাপারে কিন্তু দর্শনার্থীদেরকে আসলে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছিল এবং যারা এসছেন তারা কিন্তু আমরা অধিকাংশের সাথে কথা বলবার চেষ্টা করেছি, তারা কিন্তু বেশিরভাগই ঢাকার বাহিরের বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা অনেকেই পরিবার সহ এখানে এসেছেন। প্রত্যেকটা পরিবারই কিন্তু বলছেন যে বিশেষ করে বিভিন্ন প্রাণীর সঙ্গে শিশুদেরকে পরিচয় করবার একটা বড় উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে এই চিড়িয়াখানায়। কারণ হচ্ছে অন্যান্য বিভিন্ন
বিনোদন কেন্দ্রগুলোতেও যেমন ভিড় রয়েছে, তবে তার চেয়ে বেশি ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি চিড়িয়াখানা, এবং এখানকার পরিবারের যারা অভিভাবকরা বলছেন যে আসলে শিশুদেরকে বিভিন্ন প্রাণীর সাথে, বিভিন্ন পশু পাখির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চিড়িয়াখানার আসলে বিকল্প নেই। এবং যেহেতু জাতীয় চিড়িয়াখানা, এখানে বিভিন্ন ধরনের পশু, কিন্তু অনেক পশু পাখি রয়েছে, ফলে এখানে স্বাভাবিকভাবে ভিড়টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা জানি যে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই চিড়িয়াখানা খোলা থাকবে, এবং আগামী আরও কয়েকদিন অর্থাৎ রবিবারের আগ পর্যন্ত কিন্তু চিড়িয়াখানা খোলা থাকছে সন্ধ্যা 6টা পর্যন্ত। এরপরে হয়তো চিড়িয়াখানার পক্ষ থেকে নতুন শিডিউল ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। চৈতি। হাসান, ধন্যবাদ আপনাকে। ঈদ আনন্দ উদযাপনে বিনোদন কেন্দ্রগুলোতে যে পর্যটকদের সমাগম, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। ঈদের ছুটি উপভোগ করতে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে পর্যটকদের রয়েছে উপচে পড়া ভিড়। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে কক্সবাজার এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি কক্সবাজারে। আব্দুর রহমান, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ চৈতি। যেমনটা সকাল থেকে জানাচ্ছিলাম, তীব্র তাপদাহর পরেও কক্সবাজারে হাজারো পর্যটক সমুদ্র সৈকতে তাদের পরিবারের প্রয়োজন নিয়ে সমুদ্র স্নানে মগ্ন রয়েছে, এবং আশা করা পর্যটকরা জানাচ্ছেন সেটা হলো আজকে 2 লাখের বেশি পর্যটক কক্সবাজারে রয়েছে। এবং আমি কক্সবাজারের বিভিন্ন পর্যটক এবং ব্যবসায়ীদের সাথে এবং পুলিশ এবং বিচ কর্মীর সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, বিশেষ করে বিচ এরিয়াতে পর্যটকরা ঘুরতে এসে তারা নিজের অজান্তে তাদের পরিবার পরিজনের ছোট বাচ্চাদেরকে হারিয়ে ফেলার কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, আবার অনেকে খুঁজেও পেয়েছে। এছাড়ার বিষয়টা হলো যে কোনো অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটে নাই। 2-1টা হোটেলের অভিযোগ, দাম বেশি নেওয়ার একটা অভিযোগ রয়েছে। সব মিলিয়ে যে বিষয়টা সেটা হলো যে হোটেল মালিক সুবিধা জানিয়েছেন তারা তাদের দিক থেকে সর্বোচ্চ ছাড় দিচ্ছেন, কিন্তু পর্যটকদেরও একটু সহনশীল হওয়া দরকার। তারা ঘুরতে এসে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা এবং রহমান, আপনি যেটা বলছিলেন আমি একটা জানি রাখি, কুমিল্লার সকল বিনোদন কেন্দ্রগুলো আসলে জমার্থ শুরু হয়েছে, বিশেষ করে ম্যাজিক প্যারাডাইস রয়েছে কুমিল্লায়। এবং সেদিক থেকে বলি, কুমিল্লা আসলে প্রত্যেকটা যে যে স্থান রয়েছে আমরা দেখেছি ঈদ বিনোদন আসলে ম্যাজিক প্যারাডাইস তার মধ্যে তো অন্যতম। এবং কুমিল্লা সারা বাংলাদেশের মানুষ এখানে আসছেন এবং তারা সে আনন্দ উপভোগ করছে। তীব্র তাপদাহর মাঝেও আসলে ঈদের শুরুতে সকল পরিবার প্রয়োজনে এখানে আসছেন। আসলে আমি এখন একটু কথা বলার চেষ্টা করি ম্যাজিক প্যারাডাইস সিইওর সাথে। আপনি আসলে কি ধরনের ব্যবস্থা রেখেছেন এবং মানুষের জন্য কি ধরনের সেবা দিচ্ছেন, নিরাপত্তাটা কেমন? থ্যাংক ইউ। ম্যাজিক প্যারাডাইস পার্কের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, দেশ টিভিকে ধন্যবাদ। আমাদের নিরাপত্তার ব্যবস্থা তো বরাবরই একটা ভালো নিরাপত্তা থাকে। স্থানীয় প্রশাসন, ট্যুরিজম, পুলিশ থাকে। তো আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও এবার এনাফ রাখা হয়েছে। এবং এবার বিশেষ আয়োজনের ভিতরে 5 দিন ব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব, যেমন আপনার ডান্স শো, ডিজে এবং অন্য অ্যাক্টিভিটিস তো আমাদের বরাবরের মতনই এবারও অবশ্যই আছে। এবার আলহামদুলিল্লাহ দর্শনার্থীদের রেসপন্সও ভালো। এবং আমাদের যেহেতু আপনি জানেন আমাদের একটা কম্পোজিট পার্ক হওয়ার কারণে আমাদের বিভিন্ন সেগমেন্টে আমরা স্থায়ীভাবে যে বিষয়গুলো করে দেখছি এটাই বিনোদনের জন্য একটা বিশেষ আকর্ষণ। যেমন আমাদের নতুন সংযোজন গোস্ট প্যারাডাইস, ভূতের স্বর্গ, যেটা দর্শনার্থী অসম্ভব পরিমাণের একটা আনন্দ উপভোগ করছে। এছাড়াও ওয়াটার পার্কের দিকে আমরা এবার আরো বিশেষ নজর রাখছি, যাতে ওয়াটার পার্কটাকে অন্য যে কোনো সময়ের থেকে আরো মোর অ্যান্ড মোর নিরাপদভাবে ভালোভাবে দর্শনার্থী করতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ। যেটা বলছেন আসলে তারা অনেক ধরনের সুবিধা রেখেছেন এবং অত্যাধুনিক যে রোভার স্কোয়ার শুরু করে সকল কিছু আছে সম্পূর্ণ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে শিশু বাচ্চা থেকে শুরু করে তার ফ্যামিলি বর্গ রয়েছে, সকলে আসলে ঈদে আনন্দ করছেন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস। এবং সেই সাথে কুমিল্লা সকল বিনোদন কেন্দ্র জমাতে শুরু করেছে। আমি দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করি। আসলে আপনার কোথা থেকে আসছেন, আমার কেমন লাগছে আপনার এই ঈদ বিনোদন, কাকে নিয়ে আসছেন? এই যে আমরা বাইরে মিলে আসছি আজকে ঈদের সময়, ভালো লাগতেছে অনেক, ঘুরতেছি, রাইড
করতেছে, ভালো লাগতেছে। জি, অনেক ভালো লাগতেছে, এসে ঈদের দিন অনেক ভালো লাগতেছে। যেটা বলছিলেন আসলে তার পরিবার নিয়ে আসছেন, আসলে আপনি একটু কথা বলে কেমন লাগছে আসলে সকলকে নিয়ে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। যে একটা বাচ্চাদের নিয়ে ঘোরাফেরার জন্য খুব একটা আনন্দদায়ক জায়গা, আলহামদুলিল্লাহ। আসলে যেটা বলছেন কুমিল্লার সকল যে বিনোদন কেন্দ্রগুলো আসলে তীব্র তাপ দেওয়ার মাঝেও সকলে এসেছেন এবং স্বস্তি নিশ্চয় তারা বলছেন এত সুন্দর করে ঈদ আনন্দ। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ চৈতি। সুমন কবির, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার কুমিল্লার পর এবারে যেতে চাচ্ছি সিলেটে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। কথা বলবো সেখানকার সহকর্মী খালেদ আহমেদের সাথে। খালেদ, জানাবেন দর্শনার্থীদের ভিড় নিয়ে। চৈতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে যত দূর ছুক যায় সাদা পাথর, আর মধ্যখানে স্বচ্ছ নীল জল, পাহাড়ে যেন মেঘের আলিঙ্গন, এক অদ্ভুত সৌন্দর্য। সব মিলিয়ে সাদা পাথরে আজকে অসংখ্য পর্যটক এসেছেন। সাদা পাথরের স্বচ্ছ নীল জলের সাথে তারা মিতালি করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সিলেটে বেড়াতে এসেছেন তারা মূলত সাদা পাথরকে কেন্দ্র করেই সিলেটে এসেছেন। কারণ এই মুহূর্তে আসলে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে সাদা পাথরের অবস্থানে শীর্ষে। আপনাকে জানিয়ে রাখি যে এবার সিলেটে অসংখ্য পর্যটক এসেছেন, যারা গতকাল থেকেই আসলে এখানে সাদা পাথরে পর্যটকদের সংখ্যা বেড়েই চলেছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা আছেন তারা জানিয়েছেন যে আগামীকাল আরো বেশি পর্যটক থাকতে পারেন, কারণ আগামীকাল শুক্রবার। সব মিলিয়ে বলা যায় যে এবারে পর্যটন সংস্থারা যেমনটি জানিয়েছিলেন যে সিলেটে 15 লক্ষাধিক পর্যটক আসবেন, সেখানে আসলে মনে হচ্ছে যে এই সংখ্যাটাও ছাড়িয়ে যেতে পারে। আর এবারের এই ঈদুল ফিতরের লম্বা ছুটিতে এই পর্যটকদের ঢল নামায় সিলেটের পর্যটন সংশ্লিষ্টরা আসলে আশার আলো দেখছেন। তারা বলছে যে অন্যবারের চেয়ে এবারে পর্যটন খাতে তারা আশানুরূপ ফলাফল পাবেন, তাদের যে টার্গেটটি ছিল সেটা তারা পূরণ করতে পারবেন। দর্শকদের জানিয়ে রাখতে চাই যে যারা সাদা পাথরে ঘুরতে আসেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি সিলেট শহর থেকে একদম কাছাকাছি থাকায় তারা খুব দ্রুত এখানে চলে আসতে পারেন এবং যোগাযোগ ব্যবস্থাটাও উন্নত থাকায় এখানে যারা ঘুরতে আসেন তারা স্বাচ্ছন্দ্যেই কিন্তু সাদা পাথরে আসেন। তো সাদা পাথর থেকে এই স্বচ্ছ নীল জলের সাথে এই পর্যটকদের এই মিলন সেটি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ চৈতি। খালেদ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ আহমেদ। ঈদের হাসি খুশি আর আনন্দ নেই রংপুরের 7 পরিবারে। গেল জুলাই আগস্টে পিতাহারা সন্তানের চোখে মুখে দুঃস্বপ্ন, আর সন্তান হারানো পিতা মাতার চোখে মুখে হাহাকার। এই দুয়ে মলিন তাদের ঈদ আনন্দ। সহকর্মী রফিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। 7 মাস আগে নারী ছেঁড়া ধন মানিককে হারিয়েছে নূরজাহান বেগম। শিশু থেকে যুবক হয়ে মায়ের প্রতি তার ভালোবাসার স্মৃতিগুলো আজ কেবল কষ্ট বাড়ায়। গেল জুলাই আগস্ট অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন মানিক। ছেলেহারা এই মা এখনো শোকে পাগল প্রায়। ঘরে নেই সুখের বাতাস, শুধু রয়ে গেছে সন্তানের স্মৃতি যা ভারী করে তোলে প্রতিটি কোণ। বাবার মতন কেউ আমাকে ডাকলো না, বাবার মতন কেউ বেড়াইলো না। আর 3টা সালে বাবা আসি ডাকে মা নাকি খা আইছে। 19 জুলাই সংঘর্ষে প্রাণ হারানো স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলনের বাড়িতে নেই ঈদের আমেজ। স্ত্রী আর 2 সন্তান মিলে যার ঘর ছিল সুখের পূর্ণতা, সেই ঘরে পিছু নিয়েছে দুঃখ কষ্ট। 2 সন্তান নিয়ে সুখ শূন্যতায় ব্যাকুল পুরো পরিবার। আর যে মানুষটা আমি একসঙ্গে মার্কেটে গিয়ে আমার জামা কিনতাম, সে মানুষটাই তো নাই আমার পাশে। তো আমার জামা কিনে কি হবে? এর জন্য ভাই আমি আমার ঈদে কোনো কাপড় চাপড় কিনে নিই। আর বাচ্চা কাচ্চার কাপড়ও তো আমরা একসঙ্গে 2 জনে কিনতাম।
তো আমি এবার মার্কেটে আমার বাচ্চার কাপড়ও কিনিনি। স্বৈরাচার পতনের আন্দোলনে প্রাণ হারানো ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের পরিবারে নেই ঈদের আনন্দ। সুখের আলো নিভে গেছে, সংসার চলছে কষ্টে। অর্থ সহায়তা মিললেও তাতে টিকছে না জীবিকা। ঈদের কেনাকাটাও স্বপ্নমাত্র। সন্তানের মুখে হাসি ফোটানোর সামর্থ্য হারিয়েছে পরিবারটি। একটা সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকই কিছু লাগে, ওটা আনি এখন আমার ডাইল ভাতও হয় না, মার্কেট তো দূরের কথা। কোটা সংস্কার থেকে স্বৈরাচার পতনের একদফা আন্দোলনে রংপুরে আবু সাইদ, সাজ্জাদ, তাহির জামান, মুন্না সহ নিভে গেছে 7 প্রাণ। তাই ঈদ আনন্দের পরিবর্তে কষ্টই সঙ্গী হয়েছে পরিবারগুলোর। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।